অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতির স্বর, গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন কবি সুমন, কবিতা স্বাগত, রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত স্বাগত। জাতিস্বর ফিল্ম নিয়ে স্বাভাবিকভাবেই অনেক আগ্রহ রয়েছে, কিরকম গান আমরা শুনতে পাবো, কেমন লেখা থাকবে কবি সুমনে সেটা যেরকম আগ্রহ, কিভাবে এই ফিল্মকে পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায় তা নিয়ে আগ্রহ। তো আজকের আড্ডায় অবশ্যই সবকিছু উঠে আসবে আমাদের সঙ্গে, কিন্তু প্রথমেই যেটা সৃজিতের কাছ থেকে জানতে চাইবো, সৃজিত তুমি কেমন আছো? কারণ আপামর জনতা, তোমার ভক্তগণ কিন্তু ভীষণ চিন্তিত, বিশেষ করে ওই ছবি দেখার পর যে তুমি হাসপাতালে চিকিৎসাধীন। এখন বেটার আছি, ব্লিডিংটা একটু কম আছে এখন, ইনফ্যাক্ট থেমে গেছে। সেই সময় কাকে স্বপ্ন দেখতে? জাতিস্বর কবি সুমনকে স্বপ্ন দেখতে, নাকি জাতিস্বর অ্যান্টনি ফিরিঙ্গিকে স্বপ্ন দেখতে? কাকে দেখতে? অবভিয়াসলি কবি সুমন, কারণ এর একটা পূর্ব রাগ আছে। মানে আমার জাতিস্বর করার আগেও আমার ছবি করতে আসার পেছনে অনেক মানুষের, যেরকম সুমনদা বলেন যে সুমনদার গান করতে আসার পেছনে অবন ঠাকুরের অবদান আছে, সুকুমার রায়ের অবদান আছে। তারা হয়তো সঙ্গীত শিল্পী নন, কিন্তু তাদের ক্রিয়েশন সুমনদাকে যেভাবে একটা প্রেরণা জুগিয়েছে বা যেরকমভাবে ইন্সপায়ার করেছেন, সে একইভাবে সুমনদার গান আমাকে সামহাও ছবি করতে খুব সাহস জুগিয়েছে, বা সেই এক্সপ্রেশনটা দেওয়ার একটা জায়গা করে দিয়েছিল। কারণ সুমনদার গান আমার 15 বছর বয়সে পায়, বা আমি রাদার সুমনদার গানের ছত্রছায়া আসি 15 বছর বয়সে। এমন সমস্ত গান, এমন সমস্ত মানে পুরনো গান যেগুলো আমরা শুনতে পাবো, জানতে পারবো এই ফিল্মের মাধ্যমে। চলচ্চিত্র একটা সম্মিলিত উদ্যোগ, এখানে বহু মানুষ, যেমন এখানে তিনি উপস্থিত নেই, কিন্তু আমার সহকারী সঙ্গীত পরিচালক এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড রচয়িতা নির্মাতা ইন্দ্রদীপ দাশগুপ্ত যদি না থাকতেন আমার মনে হয় না এই কাজটা আমি করতে পারতাম। তেমনি অন্যান্য প্রত্যেকটা একটা বড় উদ্যোগ। এখন সৃজিতকে আমি ভালোবাসি, এটা কিন্তু একটা দিক। যে মুহূর্তে আমরা কাজ করতে যাচ্ছি সে কিন্তু প্রেম ভালোবাসার বিষয় নয়। প্রেম ভালোবাসা দিয়ে বাচ্চা কাচ্চা হতে পারে, এটা তখন আর সৃজিত আমার প্রিয় ছেলে, বা ও যে বলে আমি বড় ছেলে তোমার, সত্যি আমার বড় ছেলে, কিন্তু তখন আমার বড় ছেলে না নাথ জামাই না পিসি শাশুড়ি, এটা প্রশ্ন না। ফলে আমি যেটা কর্মী সৃজিতকে দেখেছি, এইভাবে যদি শুরু করি যে জাতিস্বর ঠিক আছে, একটা গানকে ভিত্তি করে ওর ভাবনা, সেই ভাবনা থেকে একটা কাহিনীর রূপরেখা, সেখান থেকে চিত্রনাট্য ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার ফাঁকে ফাঁকে রয়েছে কবিওয়ালাদের গান বা কবিয়ালদের গান। এগুলো তো সৃজিতের বাছাই করা, এগুলো আমি বেছে নিইনি। কিন্তু এই যে বাছাই করলেন সৃজিত মুখোপাধ্যায়, এই বাছাই 13টা গান বাছাই করছেন, এই 13টা গান বাছাইয়ের মধ্যে দিয়ে কিন্তু ওর ইন্টেলেক্ট এবং ওর রুচির পরিচয়টা পাওয়া যায়। এগুলো কিন্তু তাড়া তাড়া কবিওয়ালাদের গান রয়েছে, স্বরলিপি নেই, কেউ জানে না কেমন সুর ছিল, টেক্সট তো আছে, কত পিএইচডি হয়ে গেছে এর উপরে। কাজেই তার মধ্যে থেকে 13টি উপযুক্ত গানের টেক্সট বেছে নেয়া, এটা যিনি বাঁচতে পারেন তিনি কিন্তু সঙ্গে সঙ্গে একটা ক্লাস অ্যাপার্ট হয়ে গেলেন। কেমন তার মেধা এবং তার এবারে ছবিটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটা তো অন্য কথা। একটা ছবি তো শুধু সৃজিত বানাচ্ছেন না, অনেক কিছু নিয়ে একটা ছবি। কিন্তু এই এক্সপিরিয়েন্স আমার খুব ভালো, এবং উনি আমায় বই দিয়ে গেছেন, আমায় পড়তে হয়েছিল, উনিও পড়েছেন, উনি আমায় পড়তে বাধ্য করেছেন। একাধিক বই আমার কাছে এখনো রাখা আছে একটা। তা সেই বইগুলো পড়ে পড়ে জানা জায়গাটাকে আমি দু একজন গবেষকের সঙ্গেও কথা বলেছি, তারা আবার আমায় এনলাইটেন করেছেন, সৃজিত করেছেন। এই করতে করতে এবার এই গানগুলোকে কখনো গোটাগুটি রেখে, কখনো একটু কেটে ছেঁটে, কারণ আমায় তো আজকের যুগের শ্রোতার কাছে পৌঁছে দিতে হবে আমাদের দুজনকেই। এটা হলো আমাদের প্রধান দায়িত্ব। আমরা একটা গজতন্ত্র মিনারে বসে কি করছি, পাবলিক ইন্টারেস্টেড না, কাজে সেইভাবে এডিট করে পুরো রূপটা দেয়া, এই ছিল আমাদের এই দিকের কাজটা, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ। আর সৃজিত যে আমার কিছু
ইতিমধ্যেই তৈরি আধুনিক বাংলা গান বেছে নিয়েছেন, এটা বরং যাকে বলে লেসার ইভিল, এটা লেসার ইভিল। কেন ওইগুলোতে খোদ মানে সে অষ্টাদশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকের কিছু কবিয়ালদের টেক্সট তার উপর সুর করে লোককে দিয়ে গাওয়ানো, সঙ্গে বাজনা বাজছে, এটা কিন্তু একটা খুব মেজর কাজ। সৃজিতের কিন্তু প্রাথমিক ভাবনার জায়গাটাই যেটা ছিল, সেখানে সম্পূর্ণ ক্রেডিটটা আপনার, কারণ সেই গানটা জাতির স্বর। না, এখানটা আমি তোমার সঙ্গে একটু একমত। কারণ ধরো একটা এই ঘরে আমরা কথা বলছি, আচ্ছা আমরা কি শুনছি, এটা যদি এমনি বাড়ি হতো, বাইরে রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কুকুর চেঁচালো ইত্যাদি ইত্যাদি, এত কিছু শুনছি না। এখানে তুমি একটা শর্ট ওয়েভ রেডিও বসিয়ে দাও, হোমা হঠাৎ চি চাচু কি ভাষায় কে কথা বলছে, বিবিসি হ্যাঁ বলে একটা ঘোষণা এলো, বা দিল্লি থেকে খবর আসছে, পেশাওয়ার রেডিও থেকে খবর আসছে, কোথায় একটা সারেঙ্গি বাজছে, কোথায় ও করে একটা গান হচ্ছে, কোথায় ছিল? এই ঘরেই ছিল। শুনতে পাচ্ছিলাম না কেন? গ্রাহক যন্ত্রটি ছিল না। রিসিভার যদি না থাকে, তোমার সম্প্রচার যন্ত্র যত জোরালোই হোক, লাভ নেই। অর্থাৎ আমি শিল্পের ক্ষেত্রে বিশেষ করে, যেটা ইটালো ক্যালভিনো দ্য সেকেন্ড লাইফ অফ আর্ট বলছেন, দ্য ফার্স্ট লাইফ অফ আর্ট আমার হাতে তৈরি হলো। সেকেন্ড লাইফ অফ আর্টের উপর কিন্তু নির্ভর করবে whether the first life of art was valid, legitimate or not. এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু গ্রহীতার ভূমিকা সম্প্রচারকের চেয়ে সবসময় বড়। একেবারে ঠিক। এক্ষেত্রেও সৃজিত পয়েন্ট অ্যাডভান্টেজ সৃজিত মুখোপাধ্যায়। কবিতার লেখা যে গানগুলো রয়েছে, এর বাইরে যে রিসার্চ ওয়ার্কটা হয়েছে, যেখানে অ্যান্টনির 7টি গান রয়েছে, তাই না, অ্যান্টনি নিজের লেখা, অ্যান্টনি ফিরিঙ্গির নিজের লেখা, সেই গানে এবারে সুরারোপ, এই প্রসেসটা কি? এইটা একটা ফ্যাসিনেটিং প্রসেস, যেখানে সুমনদা অ্যাক্টেড নট অনলি অ্যাজ এ মিউজিশিয়ান বাট অলসো অ্যাজ আ প্রত্নতাত্ত্বিক এবং এ ডিটেকটিভ। তার কারণ হলো হিন্ট দেয়া আছে চারিদিকে, প্রচুর হিন্টস আছে, প্রচুর জিগসো পাজলের মতো টুকরো টুকরো। হিস্টোরিয়ানরা প্রচুর কথা বলে গেছেন, আবার অনেক কথা বলেননি, কিছু জায়গায় ভ্যালু জাজমেন্ট দিয়ে গেছেন। মানে এরকমও বই আমরা পড়েছি যেখানে হিস্টোরিয়ান তার একজনের লিরিক্স ভাল লাগছে না বলে সে 2 লাইনের বেশি আর লিরিকটা দেয়নি। সে লিখেছে যে না, এরপর এই কথাগুলো এত অশ্লীল হয়ে যায় যে সেটা পাঠকদের জন্য অনুরূপ নয়, তার চেয়ে বরং আপনাকে বলি যে রাম বসু বলে, রাম বসুর মানে সো তার পার্সোনাল বায়াসটা চলে আসে। সো এই পুরো, এবং এই কথাগুলো কার সম্পর্কে বলছেন? এইগুলো ভোলামারা সম্বন্ধে বলছে, অ্যান্টনি সম্বন্ধেও বলছেন যে যখন খেউড়ের গান হচ্ছে, একটা অদ্ভুত মানে একটা পিউরিটানিজম কাজ করছে কিছু কিছু হিস্টোরিয়ানদের মধ্যে, আমরা পড়েছি যেটা, যে তখন ওই মানে পরিশীলিত বা খুব ভদ্র ভাষার যে গানগুলো, সেই গানগুলোর উপর বেশি জোর দেওয়া হচ্ছে, সেটার কাব্যিক কন্টেন্ট নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং মাইথোলজিক্যাল রেফারেন্স টেনে যে খেউড় বা যে লহর বা ইভেন আগমনী গানেও যেই কিছু কিছু গান আছে, সেখানে তার নিজের পছন্দ হচ্ছে না বলে সে পুরো টেক্সটটা দিচ্ছেন না। তো সেইটা পরবর্তী প্রজন্মের কাছে একটা খুব দুরূহ ব্যাপার, যে সেইটা এবার সেই পদপূরণটা করা, সেই গানগুলোকে সম্পূর্ণ একটা আকার দেয়া, এবং সেটা 2013 বা 14 সালে এসে প্রেজেন্টেবল একটা জায়গায় নিয়ে যাওয়া। তো এইখানে সুমনদা ইজ ওয়ার্কিং নট অনলি অ্যাজ এ মিউজিশিয়ান বাট ইজ অলসো ওয়ার্কিং অ্যাজ এ আর্কিওলজিস্ট। খুঁড়ে খুঁড়ে টুকরো টুকরো করে বার করে জোড়া দিচ্ছেন। ইজ ওয়ার্কিং অ্যাজ এ ডিটেকটিভ, যে আচ্ছা সুর তো স্বরলিপি নেই, কিন্তু বলা আছে যে এই রাগের ওপর একটা 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 দুর্বলতা ছিল সেই সময় মানুষদের, বা শাক্ত পদাবলীর সুরের একটা খুব বড় ইনফ্লুয়েন্স আছে, বা কীর্তনাঙ্গ বা কাওয়ালি, বা সো এই যে টুকরো টুকরো হিন্ট বা ক্লু, এই ক্লু থেকে কিন্তু উনি একটা সামগ্রিক ছবি বানাচ্ছেন। আমাদের যে ভাইব্রেন্ট একটা ইতিহাস, মানে এই যে শোনো, অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দেওয়া, এটা একটা প্রেডিক্টেবল গান। আমি তোমার বলছি, হ্যাঁ এই গানটা আমি পারবো, কয়েক হাজার বছরেও এটা তৈরি হয়নি, হবেও না, আমি জানি আমি কি। কিন্তু যে শক্তি হইতে উৎপত্তি, ভালো করে শোনো, এটা একটা লিখছে বা বলছে, সে শক্তি পত্নী কি কারণ, কহ দেখি ভোলানাথ এর বিষয়। ভোলানাথ মানে ভোলা ময়রা, উনি ভোলাকে অ্যাড্রেস করছেন, আবার ডাবল হ্যাঁ জায়গাটা নিয়ে। এবারে ভাবো, এইটা তো স্মৃতিতে আমায় দিলেন, আমি তো বলছি
আমি শীত করলাম হ্যাঁ করবো কাজটা, 5 লক্ষ টাকা নেব। তাই আমি তো বলছি হোয়াইট মানি। সিজিত তাতেও রাজি হয়ে গেলে, জীবনে কোনদিন 5 লক্ষ টাকা দেবে আমি সিজিত বলে না দিতে পারবো না, আমি বলে আমি করবো না। তখন সিজিত রাজি হয়ে গেল, ব্যাটা বড়ই ঠেকায় পড়েছি, আর তো কোনো উপায় নেই। এবারে সিজিত তো কাজটা দিলে মতো হারমোনিয়ামে বসতে হচ্ছে, বুঝলে বাবু। এবারে এই যে শক্তি হইতে উৎপত্তি, সে শক্তি পত্নী কি কারণ, ভাবো এটা লেখা, কহ দেখি ভোলানাথ এর বিশেষ বিবরণ। এটাকে সুর করতে হচ্ছে, এই যে সুরটা এবং কি রাগ এটার হবে। অ্যান্টনির মেজাজটা তখন কি আমি তো কিছু জানি না, কিন্তু কথাগুলো পড়ে ও যে মনের প্রফুল্লতা, cheerful and a smile and a European smile, সেটা মুচকি হাসি, হ্যাঁ একটু বেঁকে আছে মুখটা, বেঁকে এই সুরটাকে ধরতে পারা। যে শক্তি হইতে উৎপত্তি, সে শক্তি পত্নী কি কারণ, কহ দেখি ভোলানাথের বিশেষ বিবরণ। এর মধ্যে কাওয়ালি এবং বাউল এবং বাউল, হ্যাঁ মানে এর সঙ্গে তুমি হাততালি দিয়ে দিয়ে গাইতে পারবে এবং বাউল ঢুকছে। এইটা যেটা আমি করতে পারলাম, এইটা ইতিহাস। যে শক্তি হইতে উৎপত্তি, সে শক্তি পত্নী কি কারণ, কহ দেখি ভোলানাথের বিশেষ বিবরণ। কহ দেখি ভোলানাথের বিশেষ বিবরণ। জানো নাকি শিব আমি তোমার শিবানী, তোমায় গর্ভে ধরি আমি, এখনো হলেম তোমার রমণী। জানো নাকি শিব আমি তোমার শিবানী, তোমায় গর্ভে ধরি আমি, এখনো হলেম তোমার রমণী। তুমি কেমন, তুমি সুন্দর, যেমন সুর তেমন গায়কী তেমন লেখা। বিশ্বাস করো মানে বিনিদ্র রজনী কেটেছে প্রচুর। সুমনদার যে কোনো গান, ফর এক্সাম্পল জাতিস্বর, মানে জাতিস্বর আমি ঠিকই করে নিয়েছিলাম যে আমি পিকচারাইজ সেভাবে করবো না, কারণ জাতিস্বর ইজ অ্যান অ্যানথেম, ইউ কান্ট পিকচারাইজ অ্যান অ্যানথেম, ইউ কান্ট, মানে ইউ কান্ট, ইউ জাস্ট কান্ট। এই তুমি কেমন তুমি একটা অ্যাডভান্টেজ ছিল, কারণ এই তুমি কেমন যদিও প্রচুর মানুষ শুনেছেন কিন্তু এটা রিলিজড হয়নি, কাজে গ্রাহক জনতার সংখ্যা হয়তো জাতিস্বরের থেকে একটু কম। সো আর আরেকটা জিনিস, হ্যাঁ অনেকটাই কম। আর এ তুমি কেমন তুমি কামস ইন আ ভেরি ভেরি ক্রুশাল জাংশন ইন দ্য ফিল্ম, ইট ইজ আ পিভটাল সং অফ জাতিস্বর। আর এ তুমি কেমন তুমি যখন আমি প্রথম শুনেছিলাম, আমি সুমনদার সাথে গানটা নিয়ে কথা হচ্ছে, সুমনদা বলেছিলেন ইট ইজ সাম সর্ট অফ আ সিকুয়েল টু জাতিস্বর, মানে মিউজিক্যালি এবং লিরিক্যালি, মানে যদি কথাগুলো মন দিয়ে শোনো সাম সর্ট কোথাও একটা গিয়ে হয়তো একটা সিকুয়েল। কিন্তু আমার গানটা যেটা ফ্যাসিনেটিং লেগেছিল, গানটা ইজ अगेन স্ট্রাকচারালি আ সং which bridges to centuries। শোনো আমি তোমার একটা কথা বলি, কালেকটিভ আনকনশিয়াস একটা জিনিস আছে, সিজিএম বলেছেন, অনেকে বিশ্বাস করে না, আমি করি। আমি তোমাদের বলছি, আমি জানি লোকে আমায় কুসংস্কারবাদী বলবেন, আমি জন্মান্তরে বিশ্বাসী, হ্যাঁ বিশ্বাসী, সিরিয়াসলি বিশ্বাসী। ইটস এ ম্যাটার অফ ফেথ, ডগমা না, ফেথ। জাতিস্বর কিন্তু অতটা ফেথ না, জাতিস্বর হচ্ছে, এটা হলো আমার দেশের কালচারের নদী গাঙ্গুর। আমি যে থাকি খালটার পাশে, ওই খালটাই একদিন গাঙ্গুর ছিল বাবু, ওইখানে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেসে গিয়েছিলেন। এন্টায়ার মনসামঙ্গল কাব্য, ওইখানে যে শ্মশান বোড়াল, সেখানে চাঁদ শতাকরের ছেলের তৈরি মন্দির আছে। কাজে আমার না এখনো এইটা ভেবে আমার আই গেট গুজ পিম্পলস, আমার খুব অদ্ভুত একটা অস্বস্তি হয় যে ঘুরে ফিরে আমি এই নদীটারই পাশে, ঘুরে ফিরে আমি এইখানেই, যদিও প্রেক্ষাপট পাল্টে গেছে। এবং জাতিস্বরে কিন্তু একটা বড় বিবরণ, ভ্যারাস এ তুমি কেমন তুমি হচ্ছে যে পদ্মাবতীর সঙ্গে আমার দেখা, বা তোমার বা যে কোনো, পদ্মাবতী কিন্তু জানেন না যে তিনি পদ্মাবতী ছিলেন। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি
আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। বারবার ফিরে এসেছি আমরা এই পৃথিবীর টানে, কখনো গাঙুর কখনো কোপাই কপোতাক্ষর গানে। গাঙুর হয়েছে কখনো কাবেরী কখনো বা মিসিসিপি, কখনো রাইন কখনো কঙ্গ নদীদের স্বরলিপি। কালকে উঠের ফনায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি, বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলা রীতি। ভেসে যায় ভেলা এ বেলা ও বেলা একই সব দেহ নিয়ে, আগেও মরেছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে। ফিরিলাম বিরতির পর আমাদের আজকের এই আড্ডায়। জাতিস্বরের মিউজিক এবং তার পাশাপাশি গল্প, কিভাবে জাতিস্বর হয়ে উঠলো। সৃজিত আমার সামনে একটা টেক্সট দিয়েছেন, চিন্তা নাই চিন্তামণির বিরহ, ঘুছিল এতদিনের পর। অন্তরে জুড়াও হে কিশোরী, হেরে অন্তরে বাঁকা বংশীধর। টেক্সট শুরু হলো। এবারে আমার মনে আছে আমি সামনে আমার একটা অডিও মাইক্রো ট্র্যাক ডিজিটাল রেকর্ডার সামনে বসানো, দুটো তিনটে বইয়ের ওপর রেখেছি, খাটের ওপরে হারমোনিয়ামটা রেখে আমি তার উপর বসে রেকর্ড করছি, মানে আমি গানের সুর করছি, ঠিক ওইদিকে তাকাচ্ছি, টেক্সটার দিকে সুরটা হচ্ছে, চিন্তা নাই চিন্তামণির বিরহ। আমার কিন্তু ভাবতেও হচ্ছে না, ঘুচিল এত দিনের পর, অন্তরে জুড়াও হে কিশোরী, হেরে অন্তরে বাঁকা বংশীধর। চিন্তা নাই চিন্তামণির বিরহ। চিন্তা নাই চিন্তামণির বিরহ, ঘুচিল এত দিনের পর, অন্তরে জুড়াও গো কিশোরী, হেরে অন্তরে বাঁকা বংশীধর। চিন্তা নাই চিন্তামণির বিরহ, চিন্তা নাই চিন্তামণির বিরহ। বাঁকা বংশীধর, হায় হায় হায়। অর্থাৎ আমার দেশের যে নাচটা কিন্তু ইনকর্পোরেট করে নিলেন। রবীন্দ্রনাথ পারেননি, ডিএল রায় পারেননি। এরা ওই রাস্তা অনেক বেশি রাস্তার পাশে থাকা লোকগুলো যারা মানুষের শরীরের সঙ্গে গায়ের ঘামের গন্ধ যারা পাচ্ছেন, তারা কিন্তু ওই গা লাগিয়ে সুরগুলো করছে। ফলে যখন আমি এই টেক্সটটা পেলাম, এইটা যেন মনে হলো আমার এলিমেন্টে চলে এলো। অর্থাৎ ছোট্টবেলা থেকে আমি যে শুনেছি, নানা রকম পাঁচালী গান শুনেছি, কীর্তন শুনেছি, নগর কীর্তন শুনেছি, অথবা বাঁদর নাচাচ্ছে, সে কত রকম কথা বলছে,
তেমনি সেগুলো- সস্তা সেগুলো কাওয়ালি শুনেছেন, হ্যাঁ, থেকে সেই- আরম্ভ করে এই যে বড় শ্যামা সঙ্গীত এবং অফকোর্স আমার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রবীন্দ্রনাথ ঠাকুর যে বিভিন্ন ডিফিকাল্ট প্যাসেজ উনি কিভাবে নেগোশিয়েট করছেন সেই রাস্তা ওনার দেখানো, কাজে আমার চেয়ে বেশি রবীন্দ্রপন্থী সঙ্গীতকার ভারতে কোনোদিন হয়নি, হবেও না। যখন প্রথম এই আইডিয়াটার কথা বোধহয় লোকেরা জানেন, মানে যারা সাবধানপন্থী তারা সাবধান করেননি, সবাই বলেছে, সবাই বলেছে না? খুব কম লোক আছে যিনি বলেননি আর কি, যিনি বলেছেন ও বাহ আচ্ছা এটা নতুন অন্যরকম একটা কাজ হবে তো বা চলবে না। সাবধান মানে সব জায়গায় ছিল, সবচেয়ে বেশি ছিল অবভিয়াসলি কবির সুমনকে সঙ্গীত পরিচালনার ভার দেওয়ার ব্যাপারে, আচ্ছা। এবং অনেকের অনেক বক্তব্য ছিল এবং অনেকে সন্দিহান ছিলেন, অনেকের অনেক আপত্তি ছিল, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, এবং অনেক বাধা বিপত্তির মধ্যে গিয়ে আমার জাতিস্বর ছবিটা করতে হয়েছে, মানে আচ্ছা। যে খুব যে স্মুথলি আমি জাতিস্বর ছবিটা মানে কনসেপশন বা কনসিভ করার থেকে এক্সিকিউশন এই পুরো প্রসেসটা যে খুব স্মুথ ছিল সেটা কিন্তু নয়। অ্যান্টনি ফিরিঙ্গির অ্যাচিভমেন্ট কিন্তু কোনো অংশে আমার মনে হয় না কোনো সুপারস্টার, মানে উইথ ডিউ রেসপেক্ট টু উত্তম বাবু, ডিউ রেসপেক্ট টু উত্তম কুমার বা এনি মিউজিশিয়ান বা এনি সুপারস্টার বা এনি পারফর্মার ইন এনি ফিল্ড কম, তো আমরা তাকে সেই ডিউটা কেন দেব না? ইট ইজ অ্যাবাউট দ্য এভলিউশন অফ মডার্ন বেঙ্গলি সং, বাংলা গানের বিবর্তন নিয়ে, এবং একটা প্রেমের গল্প, এবং এই প্রেমটা আসছে আবার সুমনদার জাতিস্বর গানটা থেকে। সো জন্মটা কিন্তু মানে জন্মান্তরের প্রেমের যে কনসেপ্ট যেটা আমরা জাতিস্বর থেকে পেয়েছি, সেখান থেকে গল্পটার জন্ম, সেখানে অ্যান্টনি ঢুকছে একটা চ্যাপ্টার হয়ে বা একটা সাবটেক্সট। ঠিক মানে যেভাবে অ্যান্টনি আসছে আমরা ঠিক সেইভাবেই বোধহয় আমরা অনুপম, সিধুদা, রূপম, সেই আনন্দদা সবাইকে দেখতে পাবো। সেই চ্যাপ্টারগুলো সেগুলো বাংলা গানের বিবর্তনের চ্যাপ্টার। ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি নিয়ে এখন আমি কি করি? অ্যান্টেনায় আর অশ্বত্থের ডালে ঝুলে থাকি প্রত্যেক সকালে, শহুরে সন্ধ্যায় বন্দরে রুমাল নেড়ে আমি জাহাজ তাড়াই, অনেক রাতে স্টেশনে প্ল্যাটফর্ম গুলোতে ভিখিরি সাজাই, আর 150 বছর আগেও আমি তোমায় খুঁজে পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছিলাম, এভাবেই ঠিক অন্ধকারে এখন তুমি খুঁজতে এলে। 150 বছর আগেও আমি তোমায় চেয়ে গান লিখেছি পুকুর ধারে জলের গন্ধে, বাংলা ভাষায় চোখ ধুয়েছি, এখন তুমি খুঁজতে এলে। মিউজিক রিলিজ তোমাদের যে রয়েছে সেখানে তোমরা একটা অন্যরকম ভাবে করছো, কিন্তু সবার জন্য করছো মিউজিক সবার রিলিজ। জন্য মিউজিক রিলিজ করা হচ্ছে 5 তারিখ ইডিএফ গ্রাউন্ডে, যোধপুর পার্কের ওই যে মাঠটা আছে ইডিএফ এর পেছনে, সেখানে করা হচ্ছে, সবার জন্য করা হচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা মানে আমার কাছে যেটা সবচেয়ে মানে মানে অনার এবং প্রিভিলেজ, যেটা যেই মানুষটা এই এতগুলো যুগকে এক করেছেন বা যার গান দিয়ে এই ট্রানজিশন হয়েছে, তিনি কিন্তু সেই সন্ধ্যার কর্ণধার, এবং তার সুরারোপিত গান এবং তার কাজ মানে তার একটা গান থেকে একটা গোটা ছবি হয়ে গেছে, মানে হাউ পিপল ইন্সপায়ার কামিং জেনারেশন। যেটা সবচেয়ে বড় উদাহরণ হলো যে একটা গান, উনি একটা জাস্ট গান লিখেছেন জাতিস্বর, সেখান থেকে একটা ছবি হলো, এবং সেই ছবিটা 100টা মানুষ একসাথে কাজ করলেন এবং ইন্সপায়ার্ড হয়ে কাজ করলেন। প্রবাবলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা দিলেন, মানে এটা আমি খুব অবজেক্টিভলি বলছি রেশমি, এবং আমি তো বুম্বাদার সাথে আগে কাজ করেছি, আই হ্যাভ নেভার সিন হিম টেক হিজ পারফরমেন্স লেভেল টু মানে দ্যাট হাইট। মানে জাতিস্বরে বুম্বাদার যা কাজ করেছেন, ইউ হ্যাভ টু ওয়াচ ইট টু বিলিভ ইট। তেমনই যিশু সেনগুপ্ত, তেমনই স্বস্তিকা মুখোপাধ্যায়, তেমনই খরাজ মুখোপাধ্যায়, তেমনই অনন্যা চট্টোপাধ্যায়, তেমনই আবির মানে প্রত্যেকটা মানুষ এগিয়ে এসেছেন। এবং একটু আগে আমরা ইন্দ্রদীপ দার কথা বলছিলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত যে পরিমাণ খেটেছেন এবং যে পরিমাণ নিজেকে জাস্ট ঢেলে দিয়েছেন একটা মধ্যে, এই সব কিছুর মূলে কিন্তু
সুমনদার লেখা জাতিস্বর। সো এই সমাপতনটা এটা সেদিন 5 তারিখ সন্ধ্যাবেলা কিন্তু আমরা সেটা দেখবো যে বাংলা গানের বিবর্তনটা কিভাবে এই জায়গাটায় এসছে। অনেক ধন্যবাদ কবিরদা। সৃজিত, আজকের মতো সময় শেষ। আরেকদিন নিঃসন্দেহে হাজির হব ওনাদেরকে নিয়ে আপনাদের সামনে। চোখ রাখুন এবিপি আনন্দে। নত জানু হয়েছিলাম তখন, এখনো যেমন আছি। মাধুকরী হও নয়ন মোহিনী স্বপ্নের কাছাকাছি। ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্মটাই। বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।